সরাসরি দিল্লির খবর রাখছি, আমরা দিল্লির খবরে নজর রাখছি, কারণ এখনো পর্যন্ত যা আপডেট সেই আপডেট অনুযায়ী এবার দিল্লি বিজেপির হাত অর্থাৎ কংগ্রেস শূন্য। কিছুটা এগোলেও এখনো পর্যন্ত যা ট্রেন্ড তাতে 1/3 বেশি আসন হয়তো আম আদমি পার্টি পাবে না। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু প্রশ্ন আসছে। দিল্লি ভোট ওভার, শেষ, আগামী দিনে কি? পাঞ্জাবের ইকুয়েশন কি হতে পারে? বিহার ভোট আছে অক্টোবর নভেম্বরে, কি হতে পারে? তো সেই সব নিয়ে যখন আলোচনা চলছে, তো সেই সব আলোচনা আমার সঙ্গে আম আদমি পার্টির আবির রয়েছে। আবিরের সঙ্গে একবার কথা বলবো। আবির, রাজনীতির সম্ভাবনার জায়গায় বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পাঞ্জাবে যখন দিল্লিতে আম আদমি পার্টির সরকার নেই, এইরকম একটা জায়গায় কোথাও কি মনে হচ্ছে পাঞ্জাবে আম আদমি পার্টির উপর চাপ বাড়াবে কংগ্রেস? না, কোনোভাবেই মনে হয় না। কারণ সবথেকে বড় কথা, আমাদের যে আদর্শ ছিল, যে আদর্শের উপর দাঁড়িয়ে আমরা যে মানুষের কাছে যে গভর্নেন্স তুলে নিয়ে গেছি, তার জন্য তো পাঞ্জাব আমাদেরকে সেই জায়গাটা দেখিয়েছিলেন বা দিয়েছিলেন। তো সেই জায়গা থেকে আমার কখনোই মনে হয় না যে আম আদমি পার্টির পাঞ্জাব সরকারের ওপর কেউ এফেক্ট ফেলতে পারবে বলে। কারণ পাঞ্জাবের মানুষ আম আদমি পার্টিতে ভরসা রাখে, বিশ্বাস রাখে। আঞ্চলিক দলগুলো এক কাট্টা হয়ে প্রচার করেছিল, আঞ্চলিক দলগুলো এক কাট্টা হয়ে প্রচার করেছিল দিল্লিতে, সেখানে কংগ্রেস ছিল একা। আম আদমি পার্টিও হারলো, কংগ্রেসও আসন পেল না। কোথাও মনে হচ্ছে সমঝোতা হলে ভালো হতো? না, কোনোভাবেই মনে হয় না যে সমঝোতা হলে ভালো হতো। কারণ সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে দিল্লিতে যখন অরবিন্দ কেজরিওয়াল এসেছিলেন, যখন উত্থান হয়েছিল আম আদমি পার্টির, সেখান থেকে 10 বছরের মধ্যে যদি কারোর সঙ্গে কোয়ালিশন করে যদি ওঠার হতো, তাহলে উনি সেই সময়তেই কোয়ালিশনের সরকার ভেঙে দিতেন না, মাত্র 49 দিনে। তাহলে সেই জায়গা থেকে মাত্র 10 বছরে ভারতীয় রাজনৈতিক ইতিহাসে এটা খুবই একটা বোঝবার জায়গা যে মাত্র 10 বছরে উনি কিন্তু একটা ন্যাশনাল পার্টি। সরকার ভেঙে দেওয়ার পিছনে অবশ্য কোয়ালিশন শুধু না, সরকার ভেঙে দেওয়ার পিছনে নিজেদের প্রতিশ্রুতি পালন করতে না পারার ব্যর্থতাও রয়ে গেছে। কারণ যেহেতু কোয়ালিশন সরকার, সেজন্য লোকপাল বিল কোনোভাবেই পাস করানো সম্ভব ছিল না সেক্ষেত্রে। সুতরাং নিজেদের ব্যর্থতার সেখানে মেনে নিতেই হবে। তাও এককভাবে সেই জনপ্রিয়তা মানুষের কাছ থেকে পেয়েছিল, দিল্লির মানুষ সেই জনপ্রিয়তা দিয়েছিল। কারণ অরবিন্দ কেজরিওয়ালের সেই গভর্নেন্সটা সম্পূর্ণ আলাদা ছিল। কারণ আমরা যদি পশ্চিমবঙ্গকে যদি দেখি, তাহলে কিন্তু 1998 সালে তৃণমূল যখন উত্থান করেছিল, তারপরে কিন্তু তৃণমূলকে 12-13 বছর সময় লেগেছিল তৃণমূলের এখানে সরকার তৈরি করতে। কিন্তু সেখানে খুব কম সময়তেই আম আদমি পার্টি খুব তাড়াতাড়ি সেই জায়গাটা পেয়েছিল এবং ন্যাশনাল পার্টি হতে পেরেছে। কন্ট্রাডিকশন আছে, যে রেজাল্টগুলো যদি পুরো চলে আসে তাহলে বুঝতে পারবে যে অ্যালায়েন্স হলে পরে লাভটা কোথায় ছিল। কোনো দরকার ছিল না ও বলতে পারে, কিন্তু নিশ্চিতভাবে রেজাল্ট সেটা বলবে না। আর দ্বিতীয় কথা, ভারতবর্ষের দুর্নীতিটা যে কোনো ইস্যু নয়, সেটা তো নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন যে দুর্নীতি করলেও আসা যায়। এই যে এক্ষুনি দেখছিলাম যে দুর্নীতির অভিযোগটাও ইস্যু নয়, ঝাড়খণ্ডে তা প্রমাণ হয়। হ্যাঁ, হেমন্ত সোরেনকে। এবং দ্বিতীয় কথা হলো অবজারভেশন কি, সুপ্রিম কোর্টের এই দুর্নীতিগুলোর জন্য যখন ইডিসিবি এদের ধরে 1 মাস, 1.5 মাস, 6 মাস, 8 মাস করে জেলে রাখছে এক একজন লিডারকে, চিফ মিনিস্টারকে, অবজারভেশনে সুপ্রিম কোর্ট বলছে আপনাদের প্রমাণ নেই, অথচ আমাকে আটকে রাখতে হবে। বেল ইজ দ্য রুল আর জেল ইজ দ্য এক্সেপশন। আমি জেলে রাখতে পারি না বেশি দিন। কিন্তু ঘটনা হলো দুর্নীতির ইস্যু নেই। এই কারণে এই যে এক্ষুনি আপনাদের প্রতিবেদনে তিনি দেখাচ্ছিলেন যে রাজারহাটে একটি মেয়ে ধর্ষিতা হয়েছেন। কালকে রাতে আমাদের রাজ্য কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার গিয়েছিল এবং আমরা গেছিলাম, দেখে সেখানে দেখেছি পুলিশ এবং তৃণমূলের একাংশ এই মেয়েটার যাতে তাড়াতাড়ি করা যায় তারপরেও জিতবে। তা দুর্নীতিটি এসে নয়, কোন রকম সামাজিক অবক্ষয় তৈরি করার পরেও যদি মানে থেকে কলকাতায় চলে এলেন, না কারণ আছে দুর্নীতিটাকে মানুষ সেইভাবে ধরছে না। নালে পরে আপনি বলুন না, বিহারে সত্যি কি আপনাদের তো একটা অ্যাডভান্টেজ সিচুয়েশন। এখন তো আঞ্চলিক দলগুলোকে তো কংগ্রেসকে ভাবতেই হবে, কংগ্রেসের কথা ভাবতেই হবে। কিন্তু বিহারের শেষ নির্বাচনে কংগ্রেসের যা ফলাফল, প্রত্যেকটা আসন মিলিয়ে 25% বেশি ভোট নেই, সেক্ষেত্রে সত্যিই কি কংগ্রেসকে সেখানে খুব একটা সুযোগ দেবে? 25% ভোট মানে আরেকটা দলের পক্ষে ভয়ঙ্কর, কিন্তু হারার জন্য যথেষ্ট। কোনো জায়গায় দেখা যায় রিপাবলিকান পার্টি আছে ইসাতে, মহারাষ্ট্রে, তারা 2.5% ভোট মাত্র কাটে, তাতেই বহু সিট হেরে যায়। যারা ক্ষমতায় থাকে তাদের যারা না নেয়, রিপাবলিকান যে পার্টির সাথে যারা অ্যালায়েন্স না করে। সুতরাং কোনো সময় 2.5%, 3% ভোটও, যেমন এখানে হয়েছে, এখানে কংগ্রেসের পার্সেন্টেজ অফ ভোট কিন্তু খুব বেশি না, কিন্তু যে ভোটগুলো কেটেছে দিল্লিতে, তাতে কিন্তু আম আদমি পার্টি হেরেছে বহু জায়গায়। এবং রেজাল্ট আসতে বোঝা যাবে যে আম আদমি পার্টি হারার কারণ কংগ্রেসের ভোট। হয়তো নিশ্চিতভাবে অ্যালায়েন্সের দরকার ছিল। বৃহৎ শক্তি অরিন্দম বাবুর কাছে একটু জানতে চাইবে, অরিন্দম, হেমন্ত সোরেন যা পারলেন, অরবিন্দ কেজরিওয়াল পারলেন না কেন? আমি তো আপনাকে বলছি
মানে কংগ্রেস একটা একটা তোর কোনোভাবেই ছিল না ওখানে, কিন্তু ওই যে সুভাষিস দা বলে যে পরিমাণ ভোট কেটেছে, তার মানে কি ভোট কাটতে আপনি গেছিলেন নাকি আপনি জিততে গেছিলেন? আপনি 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 বলবেন, আপনি বলবেন ভোট কাটতে গেছিলেন, ব্যাপারটা ছেড়ে দেবে, দল ছেড়ে দেবে, আপনারা গেছিলেন দিল্লিতে, গোয়াতে তৃণমূল গেছিল কেন, ত্রিপুরায় তৃণমূল গেছিল কেন? আমি আপনার সব বলিনি, আপনি বলবেন, শুনুন না। আপনারা ওখানে গেছিলেন কয়েকটা সিট জিততে এবং সেটা আপনারা ব্যর্থ হয়েছেন। আজকে আপ যে জায়গায় দুর্নীতি করেছে, যে বিজেপি বলছে না এখানে বিজেপি জিতেছে, আপনি একটা কথা বলুন তো, বিজেপি যত না ক্রেডিট, বিজেপির যত না ক্রেডিট, অপদার্থতা আপ এবং কংগ্রেসের হাত থেকে বেশি। তাদের জন্য মানুষের অপশনটা কি ছিল? কংগ্রেসকে তারা ভরসা করতে পারছে না, আপ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে, মানুষের গায়ে তারা যেতে পারছে না। আজকে পশ্চিমবঙ্গে যদি বিজেপি দুর্নীতিগ্রস্ত নয়, ঠিক একই জিনিস করেছিল কংগ্রেস, একই জিনিস করেছিল, তারা খুব ভালো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা সেটা করে উঠতে পারে। আনন্দের কথা রাজনীতি উত্তরপ্রদেশে হয়েছে, উত্তরপ্রদেশে হয়েছে, পাঞ্জাবেও হয়েছে, ভোট কাটাকাটির রাজনীতি একমাত্র ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে, নাকি ভোটের ঠিক আগে অষ্টম পে কমিশন ঘোষণা, ভোটের ঠিক আগে মধ্যবিত্তদের জন্য কর সুবিধা, এই সব কিছু ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে বলে মনে হয় অরিন্দদা? দেখুন, আমি একটা কথা বলি, অষ্টম পে কমিশনে যে বারবার বলছে মধ্যবিত্ত 12 লাখ টাকা ইয়ারলি ইনকাম করে, মানে মাসে 1 লাখ টাকা ইনকাম করে, তারা মধ্যবিত্ত কিনা আমি জানি না, আমি তো বলতে পারবো না তারা মধ্যবিত্ত কিনা। এখন সেটা একটা অন্য ইস্যু। আজকে আপনাকে বুঝতে হবে, একটা বাজেট হয়েছে, সেটা সেন্ট্রাল বাজেট হয়েছে, তার এফেক্ট তাহলে তো সব জায়গায় পড়বে, সেটা তো নয়। এটা আমি আপনাকে বলছি, বিজেপির যত না ক্রেডিট, তার থেকে অনেক বেশি ডিসক্রেডিট হচ্ছে আপনার আপ এবং কংগ্রেসে। তাই কি মণিকাঞ্চন বাবু, আম আদমি পার্টি আর কংগ্রেসের ব্যর্থতার জন্যই আজ বিজেপির সাফল্য? বিষয় যেটা প্রথম এই এপিসোডে উঠে আসলো যে দুর্নীতি ফ্যাক্টর না, জিতে গেলেই যদি জিতে যায় তাহলে দুর্নীতিটা ফ্যাক্টর না। আজকে দিল্লি নিয়ে আলোচনা করছে, আমরা সর্বভারতীয় দল, আমরা ঘুরে ঘুরে সেই ওয়েস্ট বেঙ্গলে চলে আসবো না, আমরা দিল্লি নিয়ে আলোচনা করতে চাই আমি, কারণ রাজ্য নিয়ে তো প্রতিদিনই বলি কিছু না কিছু। দেখুন, আজকে দিল্লির ইলেকশনে কেজরিওয়ালজি হেরেছেন, ফর্মার ডেপুটি সিএম মনীষ সিসোদিয়া হেরেছেন, ফর্মার হেলথ মিনিস্টার সত্যেন্দ্র জৈন হেরেছেন প্রায় 20,000 ভোটে। আবার মিনিস্টার সৌরভ ভারদ্বাজ, ডেপুটি স্পিকার রাখি বিড়লা আর অবধ ওঝা, 3 জন জেলে গেছিল, 3 জন হেরেছেন। কিন্তু ইন্টারেস্টিংলি সিএম আতিশি জিতে গেছে। অর্থাৎ যাদের এগেনস্টে করাপশনের অভিযোগ ছিল, যারা জেল খেটেছে, তারা কিন্তু হেরেছে, সে দলের মুখ হলেও কিন্তু হেরেছে। আর যে ব্যক্তিটি মহিলা নতুন উঠে এসেছে বা তার এগেনস্টে কোনো চার্জ নেই, সে কিন্তু জিতেছে। অর্থাৎ এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে কংগ্রেস করেছে বলে, মানে কোনো মেয়েকে ধর্ষণ করা, প্লিজ অজিত বিষয় হচ্ছে এক মহিলাকে ধর্ষণ করার পর সে ফুলন দেবীর মতো একজন ব্যক্তি হয়ে গেলেন, তাহলে ফুলন দেবী হওয়ার পর যারা যারা তাকে ধর্ষণ করেছিল তাদের গলায় মালা দেবে? বিষয়টা তো ওরকম হয়ে গেল, বিষয়টা তো এরকম হয়ে গেল। সুতরাং কংগ্রেস যদি এতই শক্তিমান হয় তাহলে কেন সব জায়গায় যাচ্ছে না, কেন অ্যালায়েন্স হয়নি? আজকে দেখুন, আমরা দেখেছি এই যে লোক দেখানো টিভির পর্দায় লড়াই করছে টিএমসি আর কংগ্রেস, এরা তো ইন্ডিয়া অ্যালায়েন্সে ছিল।